আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে আহ, একটি কি বলবো ভারতের ইতিহাসে মানে সবচেয়ে বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে বিজেপিকে রাজ্য ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ধরেন মুসলিম ভোটারদেরকে বিভক্ত করা, প্রায় 27 লক্ষ ভোটারকে ভোট দিতে না দেয়া, উচ্চ আদালতের মাধ্যমে এই ভোটের পরের ভোটে যে সিদ্ধান্ত নেয়ার যে সিদ্ধান্ত, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও দীর্ঘদিন ধরে আহ, তার এবং তার পরিবারের সদস্যদের অনেক আচরণ, সবকিছু মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হচ্ছেন, শুভেন্দু অধিকারী। আহ, তার এখন থেকে তার যে উগ্র আচরণ, তার যে সার্বিক পরিস্থিতি, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি শুভেন্দু বলছেন হাসিনাকে তারা নাকি ফেরত পাঠাবে দেশে। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বর্তমান সরকারের দু একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন আহ, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শাহিদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো স্যার, আমি প্রথমে একটু শুভেন্দু অধিকারীর আহ, খুব আলোচিত যে বক্তব্য, যার উপর ভিত্তি করে আমরা আজকের শিরোনামটা দিয়েছি, সেটা একটু শুনতে চাই। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যা শোনা যাচ্ছে যে 70% চান্সেস যে এই শুভেন্দু অধিকারীকেই শেষ পর্যন্ত হয়তো চিফ মিনিস্টার করা হবে। এবং এখানেই কিন্তু একটা বড় ওয়ারি, এই যে কিছুক্ষণ আগে আপনি দেখালেন শুভেন্দুর রিমার্কস গুলো, এটা কল্পনা করা যায় না যে ভারতের স্পেশালি বেঙ্গলে ভাবি মুখ্যমন্ত্রী কূটনৈতিক যে সহনশীলতা, কূটনৈতিক শিক্ষা যে এত অন্ধ ও গরিব, এটা বলার ফলে তো প্রথমেই তিনি মেসেজ দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের সাথে এই পশ্চিমবঙ্গ সরকারের একটা যে কনস্ট্রাকটিভ রিলেশনশিপ হওয়ার আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের, সেটা একেবারে মানে ঠান্ডা জল ঢেলে দিলেন। whether he can come out of this sort of events। আজকে আবার তাকে দেখলাম যে গতকালকে পর্যন্ত তার যে ধরনের আচরণ ছিল ভারতীয় মিডিয়াতে, তাকে দেখলাম যে আজকে আবার তার আচরণে কিন্তু একটা 180 ডিগ্রি চেঞ্জ চলে আসছে। আজকে তার কথাবার্তায় সে হিন্দিতেও কথা বলছে, একজন হিন্দি জার্নালিস্টকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে যে 2011 সালে কি হয়েছিল, তিনি তৃণমূলের ধারণাকে কিভাবে বাংলার বিভিন্ন জায়গায় ইন্ট্রোডিউস করেছিলেন। তার বলে যে আমি নিজের আমিত্ব নিয়ে কিছু বলতে চাই না, তবে বলে দিবে যারা জানে, পুরনো নেতা তারাই বলে দিবে যে আমার অবদান কি ছিল, কি করেছি। হি ওয়াজ ইন এ ভেরি কোয়াইট রিফ্লেক্টিভ মুড, এবং সে মনে হচ্ছে যে তার বোধহয় অ্যাওয়ারনেস আসার একটা সম্ভাবনা রয়েছে। এটা তো মোদির জন্য খুব বিব্রতকর হবে এই ধরনের রিমার্ক করা, যেখানে মোদি নিজেই না, কিন্তু স্যার ধরেন উনি তো কিন্তু স্যার শুধু এটা আজকে তো প্রথম না, এর আগেও তিনি অনেকবার মানে অত্যন্ত উস্কানিমূলক কথা বলেছেন, আজে বাজে কথা বলেছেন। আমাদের সরকারের তরফ থেকে হয়তো সরাসরি প্রতিক্রিয়া না দিলেও গভর্নমেন্টের থার্ড লেয়ার বা ফোর্থ লেয়ার থেকেও তো একটা প্রতিবাদ হওয়া উচিত। অর্থাৎ কোনো কিছু আনচ্যালেঞ্জ ছেড়ে দেওয়া বোধহয় ঠিক না আর কি। এবং আমি যদি স্যার আপনাকে আজকে একটা সংবাদ থেকে দেখাই, আহ, যে আমার দেশের একটা সংবাদ, যে গেরুয়া বুলডোজারের ত্রাসের রাজত্ব পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যের আকাশে বাতাসে এখন বারুদের গন্ধ, বিপন্ন মানুষের আর্তনাদ শুরু হয়েছে। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েক ঘন্টা পর থেকেই রাজধানী কলকাতা সহ আহ, গোটা রাজ্যে রক্তক্ষয়ী উন্মত্ত সহিংসতার কবলে পড়েছে। এবং আহ, যেসব এলাকায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেখানেও প্রাণ বাঁচাতে এবং ঘরবাড়ি রক্ষা করতে সাধারণ মানুষ, কর্মী সমর্থকেরা নিজেদের ছাদে বিজেপির পতাকা টাঙাতে বাধ্য হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এবং আপনি যদি দেখেন স্যার, যদি ফলো করেন, দেখবেন যে মানে শুভেন্দুই বলছে এরে মারো, এরে ধরো, জ্বালিয়ে দাও,
বিজেপির পতাকা উঠাও, হিন্দুদের বাড়ি মুসলমানদের বাড়ি সব মানে যেন আলাদা করে চেনা যায়, এগুলো সে নির্দেশনা দিচ্ছে। তো এই জায়গাটায় আসলে বাংলাদেশের অবস্থানটা কি, বাংলাদেশের প্রস্তুতি কতটুকু? এখন বলা হচ্ছে যে ভারত থেকে পুশ ইন করবে তারা মুসলমানদেরকে ধরে ধরে, বাংলা ভাষীদেরকে ধরে ধরে। তো বা এই যে হাসিনাকে ফেরত পাঠানোর হুমকি তারা চেষ্টা করবে, এটার সঙ্গে কোনো কি বলবো এটাকে, একটা ভাইস ভার্সা হয় কিনা, যে তো আমরা পুশ ইন বন্ধ করবো, তোমরা হাসিনাকে নাও, ইত্যাদি ইত্যাদি। তো আপনি কি মনে করেন এটা বাংলাদেশের প্রস্তুতি কতটুকু আসলে? না, আমার মনে হয় না এটা আমাদের জন্য এত বেশি অ্যালার্মিং যে আমরা এখনই ইনস্ট্যান্টলি রিয়াক্ট করব। আপনি যে কথাগুলো বললেন, ভাঙচুর এবং ডিস্ট্রাকশন এবং মানুষ, এগুলো সবই কিন্তু কলকাতার প্রাইভেট টেলিভিশন মিডিয়ায় সারাদিন দেখাচ্ছে। জি। রাতের বেলায়ও, সন্ধ্যার পরেও আমরা এইসব জিনিসগুলো দেখলাম, কিভাবে বয়স্ক মানুষদের, তৃণমূল নেতাদের ধরে এই অল্প বয়সী ছেলেগুলো বাড়িতে ঢুকে সব ভেঙে ফেলছে, সোফা সেট, তারপর বড় বড় জিনিস লুট হচ্ছে রীতিমতো। মুসলমানদের দোকান, ফ্যাশনেবল সব নিউ মার্কেটে, সেটা ভেঙে বেছে বেছে ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো সবই থাকছে, কিন্তু কিন্তু বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে এখন আমাদের নিজেরই একটা ক্রিটিক্যাল সময় যাচ্ছে। আজকে যখন শুভেন্দু এসব মানে, আর ভারত সরকার যখন এগুলো নিয়ে তারা ক্যালকুলেট করছে, সেখানে ঠিকই আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীনে সফরে যে আজকে চীনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে আগামীতে মাসে হয়তো বা তারিক জিয়া চীন সফরে যাবে। তিস্তা সম্পর্কে আমার মনে হয় প্রায় ফাইনাল অগ্রগতি হয়ে যাওয়া উচিত। আমি যতদূর জানি ডক্টর খলিলের টেম্পারামেন্টাল চেঞ্জ হয় ঠিকই, কিন্তু শেষে যে আজকে এখন শেষ সময় তিনি যেই কাজে গিয়েছেন, এটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চাই না যে ভারত কোনোভাবে বাদ সাধুক। এখন ভারতও আমাদের এই উদ্যোগটার ব্যাপারে তাদেরকে মেনে নিতে হবে যে তারা নিজেরাই রিয়েলাইজ করবে যে কি ধরনের অসভ্যতা দেখিয়েছে তাদের ইলেকটোরাল প্রসেসে এবং বাংলাদেশের ব্যাপারে এই শুভেন্দুর যে ধরনের কথাবার্তা অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে। এরপর তো ভারতেরও আর মুখ রক্ষা করার মতো কিছু থাকে না। এখন এই দিক থেকে চিন্তা করতে গেলে শুভেন্দু যতই অসভ্য আচরণ করছে, ততই আমাদের পক্ষে এটা লজিক্যাল, রেশনাল হয়ে যাচ্ছে যে চীনের সাথে একটা ব্রেক থ্রু আশ্বস্ত করা এবং আর ডিলে না করা। এবং আই ওয়াজ হ্যাপি যে কালকে আমাদের ফরেন মিনিস্টার কিন্তু মিডিয়ার সাথে কথা বলার সময় অনেকটা পজিটিভ ইন্ডিকেশন দিয়ে দিয়েছে এবং বেশ ফার্ম ভয়েসে যে আমরা ভারতের জন্য অপেক্ষা করতে পারবো না, আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য যা করার তা করব। এবং এখানে আমার মনে হয় যে ভারত সরকার দুইবার চিন্তা করবে যে শুভেন্দুর আচরণ এবং শুভেন্দুকে চিফ মিনিস্টারের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয়াটা ভারতীয় জাতীয় স্বার্থের জন্য কতখানি। তো বাংলাদেশ কিন্তু রিফ্লেকটিভ পজিশনে থাকাটা আমার মনে হয় এখন রাইট অ্যাট দিস টাইম মেক সেন্স। আর আপনি যেই জিনিসগুলো বললেন না, ওই যে পুশিন করবে, এই করবে, সেইগুলো করবে, তারপর নদীতে ইয়ে করছে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া খুব ভালো করে অবজার্ভ করছে এবং এটা আমাদের এইসব ধারণা থেকে, এইসব এই অসভ্যতা থেকে বের হওয়াটা, এটা আমাদের যে অ্যাবসলিউটলি নেসেসারি। এবং ভারতকে একমাত্র যদি এই ব্যাপারে আমরা নিয়ন্ত্রণে আনতে চাই এবং শুভেন্দুর উচ্চাভিলাষকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আমাদের এয়ারফোর্স চিফ এখনো বলে যাচ্ছে যে বাংলাদেশ নিজের সামর্থ্য বাড়াচ্ছে, আমরা এগুলো করছি এগুলো করছি, বাট তার গলায়, তার কথায়, আমাদের ডিফেন্স এস্টাবলিশমেন্টের কথায়ও এই একা সিঙ্গেল হ্যান্ডেড সিকিউরিটি প্রিপারেশনের উপর বেশি ফোকাস করা হচ্ছে। এটা কিন্তু ভারতকে নিউট্রালাইজ করা, নিবারক হিসাবে ডেটার করা, এটা কিন্তু সম্ভব হবে না। আজকে আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিতে, যেখানে শুভেন্দুর মতো বিজেপি শক্তি অর্জন করে, আসামে এখন যে শক্তি অর্জন করেছে এবং একটা বিশাল সংখ্যক পপুলেশনকে গৃহহীন করে ছেড়ে দেওয়ার চিন্তা, এগুলো সব থামানো সম্ভব হবে। আমাদেরকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে যেসব দেশ জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছে, এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন এখন এত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে
এই ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যে আমাদেরকে অ্যালায়েন্স, নিরাপত্তা মিত্রতার ধারণাকে ওপেনলি মেনে নিতে হবে। এটার থেকে এই যে আমাদের এয়ারফোর্স চিফ বলছেন যে আমরা এগুলো কিনবো, সেনাবাহিনী প্রধানও, আমাদের ডিফেন্স এস্টাবলিশমেন্টের অ্যাটিচিউডটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের সামর্থ্য নিজেরাই গড়ে তুলবো। এটা তো রিয়ালিস্টিক কথা নয়, এবং এটা পুরনো টাইপের প্যাট্রিয়টিজম, আউটডেটেড প্যাট্রিয়টিজম, যে বলছেন বাংলাদেশটা নিজের সামর্থ্যে নিজের শক্তিতেই গড়ে উঠবে। এই ভাষা কিন্তু এখন কোনোভাবেই মধ্যপ্রাচ্যে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে বা পূর্ব এশিয়াতে যেসব দেশ মিত্রতার বন্ধনে রয়েছে, এই একা চলার ধারণাকে প্রাধান্য কেউ দেয় না। আমাদের এখন যেটা শুভেন্দু ও মোদির যে দৃষ্টিভঙ্গি, সেটার প্রেক্ষাপটে আমাদেরকে প্রথমত সামরিক মিত্রতার প্রাসঙ্গিকতা সম্পর্কে যৌক্তিকভাবে ডিফেন্ড করতে হবে, যে আমরা একা সম্ভব না। মিলিটারিলি, সামরিকভাবে আমরা যদি একে অপরের সাথে মিত্রতার বন্ধনে যাই, চুক্তির ভিত্তিতে যাই, তাহলে ভারত বাধ্য হবে। এবং এক্ষেত্রে আমার ক্লিয়ার ইন্ডিকেশন, আমি এটা নিয়ে লিখছি যে চীন এবং পাকিস্তানের যে মিত্রতা রয়েছে, সামরিক মিত্রতা, আপনি দেখেন সেখানে কিন্তু কোনো রাগঢাক নাই। এই যে রিসেন্ট যুদ্ধটা হয়েছে, সেখানে চীন সরাসরি পাকিস্তানে এসে তার অ্যাওয়াক্স ব্যবহার করে পাকিস্তানের এয়ার পাওয়ারকে এমন সাপোর্ট দিয়েছে যে আজকে পাকিস্তানের ইমেজ একেবারে বদলে গেছে। এবং চীনের সাথে তারা 5th জেনারেশন যেসব প্লেনস চীন বিক্রি করবে শুধু পাকিস্তানের কাছে, এবং এখানে কিন্তু বারবার ফোকাস করা হচ্ছে, আমি বলছি। এবং আমরা এটাকে অত্যন্ত গর্বের সাথে দেখতে পারি যে বোথ চায়না অ্যান্ড পাকিস্তান, তাদের এই দুটি দেশেরই কিন্তু আমাদের সামরিক সামর্থ্য, আমাদের পাইলটসদের ক্যাপাবিলিটি, আমাদের সেনাবাহিনীর যে পোটেনশিয়াল অ্যাবিলিটি, যে উন্নত ট্রেনিং, উন্নত সহযোগিতার মাধ্যমে আমরা যে কোন মাত্রায় যেতে পারি, এবং নিশ্চিতভাবে ভারত কিন্তু তখনই আমাদেরকে, এখন এই যে আপনি দেখছেন শুভেন্দুর ভাষা বা ভারত সরকারের যে ভাষা, সেখানে কিন্তু তারা মনে করে যে বাংলাদেশ যদি বন্ধুত্ব চায়, তাহলে ভারতের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াকে বাংলাদেশ রেসপেক্ট করবে। এবং এটা কি ধরনের রেসপেক্ট? এটা হচ্ছে তারা মনে করে যে হাসিনা টাইপের সাবসার্ভিয়েন্স। হাসিনা যেভাবে পাকিস্তানের থেকে দূরত্ব রেখেছে সম্পূর্ণ, হাসিনা যেভাবে চীনের সাথে সম্পর্ক একেবারে ধ্বংস করে দিয়েছিল, ভারতের এই মোদী সরকার এখনো 2টা বছর কেটে গেছে, তাদের ধারণা হচ্ছে, এবং শুভেন্দু যেটা মনে করে, এই যে বলে অবৈধ সরকার, কেন বলে? তাদের ধারণা যে বাংলাদেশে যতদিন না একেবারে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক থাকবে না, চীনের সাথে কোনো নিরাপত্তা সংযোগ থাকবে না, চীনের সাথে, এই যে আমরা বলি যে শুভেন্দু এসছে, বিজেপি এসছে, এখন তিস্তা চুক্তি এগিয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আমরা সবাই বেশ পাবলিকলি বলি, পাবলিক ডিপ্লোমেসিতে বলতে থাকি যে এখন মমতা না করে দিয়েছিল, ভারত এখন নেগোশিয়েট করবে। ভারত নেগোশিয়েট করবে তখনই যখন বাংলাদেশ বাধ্য হবে যে চীনের সাথে কোনো রকমের তিস্তা নিয়ে সহযোগিতায় যাবে না, গঙ্গা চুক্তির ব্যাপারে চীনের সাথে কোনো রকমের আলাদা কোনো সম্পর্কে যাবে। এটা তো হতে পারে না। ভারত তার নিরাপত্তা প্রশ্নে ঠিক যেগুলো চায়, সেগুলোই যদি আমাদের হাসিনার মতো এখন এই সরকারকে মেনে নিতে হয়, তাহলে তো ভারতের সাথে আমাদের সমতার ভিত্তিতে কোনো সম্পর্কই থাকবে না। আমি যেটা বলে আসছি এবং বারবার ইনসিস্ট করি যে অবশ্যই যে এই যে ফরেন মিনিস্টার এখন চীনে গিয়েছে, যথাশীঘ্র চীনে শুধু আমাদের তিস্তা ডেভেলপমেন্টই না, ওই উত্তরবঙ্গের ওই অঞ্চলের পূর্ণ আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপর এই যে ক্লাইমেটিক ইকো ফ্রেন্ডলি যেসব চীনের সাথে কাজ করা যায়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু, এই যে বঙ্গোপসাগরের স্যালিনিটি লেভেল, এটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। কিছু বছরের মধ্যে সেটা ফরিদপুর পর্যন্ত চলে আসতে পারে স্যালিনিটি, এবং তারপর আমাদের এখানে একটা ভয়াবহ দুর্ভিক্ষজনিত প্রক্রিয়া। এবং এই জন্য তিস্তার পানি, উত্তরের পানি যেন ঠেলা দেয়, যেন চলে আসে। এবং এই ক্ষেত্রে চীন অপরিহার্য, কারণ ভারত আমাদেরকে হয়তো তিস্তার পানির মাত্রা বাড়িয়ে দিতে পারে,
সেই বাস্তবতা এখন আর নাই। তারা ওই যে গগনতলা নাকি ভিটা পশ্চিমবঙ্গে যে পানি তারা নিচ্ছে, আজকে একটা ডকুমেন্টারি দেখলাম ইন্ডিয়ান, তারা বলে যে যথেষ্ট না এগ্রিকালচার, তারা আরো বেশি তিস্তার পানি ব্যবহার করবে এবং শূন্যের কোঠায় নিয়ে। এই যে ভারতের এই ধরনের বাস্তবতার প্রেক্ষাপটে আমরা নিশ্চয়ই ভারতের সাথে আলোচনায় যাব, কিন্তু চীনের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করে, এটাকে আমরা বলি ডিপ্লোমেসি ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ। আপনাকে চীনের সাথে যখন আপনি যাবেন তখন চীনের হাতে সেই জাদুর কাঠি রয়েছে, কারণ ভারতের ওই যে ব্রহ্মপুত্রের সোর্স, যেটা যার ফলে তাদের ওই যে ওই ড্যাম বানানো আসামের আমাদের সিলেটের কাছাকাছি সেটা বন্ধ হয়ে গেছে। সেটা যদি হতো, সেটা হয়নি কারণ চীন এখন উত্তরে ওই ব্রহ্মপুত্রের চাইনিজ সাইডে যে ড্যাম তৈরি করছে এবং তার ইয়ে করবে ওর সেটার কারণে ভারত এখন তাকে যথেষ্ট সমীহ করতে হচ্ছে এখন। আর ভারত, কিন্তু আমরা জানি যে চীন যদি তিস্তার দায়িত্ব নেয়, ভারতের উপর তারা এমন চাপ সৃষ্টি করতে পারে, ব্রহ্মপুত্রের পানি যদি বন্ধ করে দেয়, কমায় দেয়, ভারতের গলা টিপে ধরতে পারে চীন, এবং সেটা চীন করতে দ্বিধা করবে না। ওয়ান্স চায়নার সাথে আমরা যদি নিরাপত্তা চুক্তিতে যাই, চায়নার সাথে আমরা যদি দেখেন, কিছু কিছু ভাষ্যকার বলছিল যে আমাদের যদি ঋণের বোঝা অনেক ভারী হয়ে যায়, তাহলে শ্রীলঙ্কায় যেমন একটা পোর্ট চীন নিয়ে নিয়েছে লিজ, তেমনি আমাদের ওই কি পোর্ট জানি ওইটা, পায়রা বন্দর হয়তো চীন দাবি করবে যে তোমাদের এগুলো করে দিয়েছি, পায়রা বন্দর আমাদের দিয়ে দাও। দেখেন, কাকতালীয় ভাবে কথা বলতে বাধ্য হচ্ছি, পায়রা বন্দর কিন্তু এমনিতেই আমাদের উচিত চীনকে সহযোগী করা, দিয়ে দেওয়ার প্রশ্নটা আসে যে চীন সেখানে আরো অথরিটি মেনটেন করবে, কিন্তু পায়রা বন্দরে যে লেভেল, ওয়াটার লেভেল এত কম, সেটা আমাদের চালানো, বজায় রাখা, মেনটেন করা এত কঠিন যে এটা একটা ব্লেসিং ইন ডিসগাইজ হবে যদি চীন আমাদের উত্তরবঙ্গ সহ ওই অঞ্চলে সরাসরি একটা ম্যাসিভ উন্নয়ন প্রক্রিয়ায় ইনভলভ হয়। তাহলে ভারত বা এই শুভেন্দু অধিকারী কখনো আমাদেরকে ওই আগের মতো হাসিনার পথে ফিরে দিতে হয়, তখন তো আর সেটা সম্ভব হবে না। আর চীন যদি পায়রা বন্দরে আসে, পায়রা বন্দর যদি কোনো কারণে আমাদের চীনকে লিজ আউটও করতে হয়, ধরেন আমি হাইপোথেটিক্যালি বলছি যে একটা, সেটা আমাদের জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজ হবে, কারণ পায়রা বন্দরের খুব কাছেই রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা আপনার তলাবিহীন সমুদ্র, 1700 স্কোয়ার কিলোমিটার নিয়ে এটা গঠিত, এবং এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেরিন বায়োলজির ভুবন, যেখানে অনেক সম্পদ রয়েছে, অনেক বায়োডাইভার্সিটি রয়েছে। এটায় আমরা চীনের প্রযুক্তি ব্যবহার করতে পারবো। আমরা তখন চিন্তা করতে পারবো চীনের মাধ্যমে রামপাল থেকে ভারতকে ঠেকানো। আপনি হয়তো জানেন যে আমাদের একজন মহিলা আমেরিকার পেন্টাগনে ইয়েতে আর্মস কন্ট্রাক্টর হিসাবে কাজ করেন। ভদ্রমহিলা কিন্তু আমাদের বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বেশ ভালো ভালো টক শো করেন, আমি নামটা ঠিক মনে করতে পারছি না। তিনি বলছেন যে ভারতীয়রা যখন এই আমাদের রামপালে নেতৃত্ব দেয়, তারা কয়েক কোটি, 3 থেকে 5 কোটি টাকা স্যালারি নেয়, যিনি প্রধান 3 থেকে 5 কোটি অ্যানুয়াল অ্যামাউন্ট তারা ফরেন এক্সচেঞ্জে ইন্ডিয়াতে পাঠায়। এবং এই সব ভারতীয়রা আমাদের এই যে রামপাল থেকে নিয়ে আরো অন্যান্য অনেকগুলা প্রজেক্টে, এই যে আপনার রূপপুর প্ল্যান্ট, সেখানে রাশিয়ানরা রয়েছে, ভারতীয়রাও রয়েছে, এবং ভারতীয়দেরকে আপনার ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে তাদের বেতন দিতে হয়। এগুলো যে কিছু কিছু জিনিস রয়েছে, এইগুলোই কিন্তু এখন শুভেন্দু অধিকারী যত বেশি উস্কানি দেবে, আর আমরা যদি সেটাকে উস্কানির কাছে ভিকটিম হই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের এখন যোগ্য নেতৃত্ব দরকার, আমাদের এখন নেতৃত্বে এইরকম গুণগত চেঞ্জ আনা দরকার, যা এই যে পশ্চিমবঙ্গের এই সরকারকে একদম বাই এক্সাম্পল, কাজের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেয় যে কত বড় মূল্য তাদেরকে দিতে হবে বাংলাদেশের প্রতি এই ধরনের বিশ্বাসঘাতকতা বলেন বা
এই আন্তর্জাতিক নদী আইন ভায়োলেট করাটা, তার পরিণতি কি হতে পারে? আপনি যেটা বলতে চাচ্ছেন স্যার যে মানে মূলত আমি যদি আপনাকে একটু এক লাইনে সামারাইজ করি, যে আপনি বলতে চাচ্ছেন যে চীন এবং পাকিস্তানের সাথে আমাদের একটা একটা প্রতিরক্ষা চুক্তি বা এরকম একটা এগ্রিমেন্টে যাওয়া উচিত ভারতের এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এটার উপর একটা প্রভাব রাখার জন্য। কিন্তু ধরেন এটা হয়তো আমরা বুঝতে পারবো যে ইউনূস সরকার কয়েকটা উদ্যোগ নিয়েছিলেন, যেটা ধরেন স্যার যে লালমনিরহাটের যে এয়ারপোর্ট চালু করা, আহ, আবার টার্কির সাথে দুই একটা চুক্তি হয়েছিল, এখানে ড্রোনের ফ্যাক্টরি করা, তারপরে তিস্তা চুক্তির ব্যাপারে কতটুকু আগাতে পারে, অর্থাৎ এগুলোতেই তো আপনার ধরেন হিমশিম খাবে বাংলাদেশ, মানে যদি ইন্ডিয়ান অ্যাগ্রেশন শুরু হয় বা ইন্ডিয়া যদি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে যায়। এবং আপনি যদি দেখেন যে আমাদের তো কোনো স্যার দূরদৃষ্টি নাই। ওই যে একটা কথা আছে গ্রামের দিকে বলে, মরছে ফাগুনে কানতে আসছে আগুনে, মানে অগ্রহায়ণে পরের বছরে। আপনি রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য ওয়াকা সাহেব বলতেছে আমাদের যদি ইহা থাকিত তাইলে রোহিঙ্গারা আসতে পারতো না। তো ভাই দেখুন এগুলো, জি স্যার বলেন। আমি বলি, এগুলো আপনি যেগুলো বলছেন না, এগুলো কিন্তু অতীতের একটা অভিশপ্ত শাসক গোষ্ঠী, এই যে হাসিনা, তার কারণে এই পরিণতিগুলো হয়েছে। কিন্তু এগুলো সব স্টিরিও টাইপিং, মানে বদ্ধমূল ধারণা। প্রথমত, ভারত আমাদের কোনো কিছুই করতে পারবে না, কারণ আমাদের কোয়ালিটি অফ ফাইটিং স্পিরিট, আপনি পদাতিক বাহিনীও বলেন আর বিমান বাহিনীর অফিসারদের কথাই বলেন, দে আর বেটার দ্যান ইন্ডিয়ান ফাইটার্স। তারা যে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানে, 1 বছর প্রায় হয়ে গেল আমাদের ফার্স্ট গ্রুপ ট্রেনিং নিয়ে আসছে, পাকিস্তানের অনেক পজিটিভ। এবং আপনি ভুলে গেলে চলবে না, পাকিস্তান কিন্তু অনেক এগিয়ে গিয়েছে অ্যাভিওনিক্সে। আমাদের এখানে কিন্তু এই যে ভারতের দালালি করে একটা শ্রেণী, ভারতীয় গোষ্ঠী, এরাই কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন তোলে যে আমাদের এসব চিন্তা করে ভারত। আমাদেরকে যেটা হচ্ছে কি, আমাদের অনেক সময় ক্ষেপণ হয়ে গিয়েছে। গত 2 বছরে অনেক দ্রুত গতিতে চীনের সাথে এই তিস্তা চুক্তি সই করা যেত, কিন্তু কিছু রেজিম, ওই ইউনূসের সময়কার কিছু বিশ্বাসঘাতক একজন মহিলার কথা তো আমরা সবাই জানি পাবলিকলি, যে এই তিস্তা চুক্তিকে ঠেকিয়ে রেখেছে এবং খুবই ভয়েসে দৃঢ়তার সাথে কথা বলতো। পরে দেখা গেল যে এরা কিছুই করেনি। আমি তো মনে করি যে চীন এখন যে যতটুকু রেডি রয়েছে বাংলাদেশের নিডস গুলো ফুলফিল করতে, এবং এই যে আমাদের ইয়ে কিছুদিন দেখেন, ফর অবভিয়াস রিজনস আমরা ওয়েস্টার্ন যে লোন সেগুলো পাচ্ছে না, তার কারণ রয়েছে। কিন্তু চীন কিন্তু এগিয়ে আসছে ফিনান্সিয়াল লোনস এর ব্যাপারে। চীনের শর্তগুলো হয়তো অত ওয়ার্ল্ড ব্যাংকের মতো নাও হতে পারে, কিন্তু চীন লিবারেল, টলারেন্ট। যেসব দেশ ইন্দোনেশিয়া থেকে নিয়ে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড বাদ দিয়ে আরো অন্যান্য কিছু কিছু দেশ রয়েছে, তারা কিন্তু ঠকে নাই চীনের কাছ থেকে সিকিউরিটি পার্টনারশিপ ডেভেলপ করার ব্যাপারে। তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে। আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না যদি এই যে আগামী দিনগুলোয় ইরানই শুধু নয়, ইরান চীনের সাথে বিশেষ নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলেছে, ট্রেন লাইন ডেভেলপ করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে সৌদি আরেবিয়া, কাতার, আরো অন্যান্য গালফ স্টেট যারা এতদিন ওয়েস্টার্ন অ্যালায়েন্সে ছিল, তারা কিন্তু এখন চীন ও রাশিয়ার সাথে বিশেষ নিরাপত্তা সম্পর্কে আবদ্ধ হচ্ছে। কাজে এই বিষয়টাকে আমার মনে হয় যে আমরা যদি ডিফেন্সিভ হই, অ্যালায়েন্স মানে তো কাউকে আক্রমণ করা নয়, আমরা তো কোনো আক্রমণাত্মক চুক্তিতে যাব না, আমরা অ্যালায়েন্স করব নিতান্তই ফর সেলফ ডিফেন্স। এটা তো কোনো সিক্রেট না। ভারতীয় জেনারেলরা যারা বিজেপির প্রতি অত্যন্ত অনুগত, এই যে আপনার মেজর জেনারেল বক্সি, মেজর জেনারেল আরো অন্যান্যরা, এরা সরাসরি তাদের টেলিভিশন এডুকেশনাল প্রোগ্রাম গুলাতে বলছে যে শিলিগুড়ি করিডোরের সিকিউরিটির জন্য বাংলাদেশের উত্তরাংশের একটা অংশ দরকার তাদের অস্তিত্বজনিত প্রয়োজনে। আবার ওই ফেনীর কাছে যে অংশটা রয়েছে আমাদের চিকেন নেক, সেটাও তারা দাবি করছে যে ওইটা দখল করতে পারলে তারা সহজে ত্রিপুরার সাথে বে অফ বেঙ্গলে লিঙ্ক আপ করবে। এবং সেটা তো তারা প্রায় পেয়েই যাচ্ছিল, হাসিনার সময় তাদেরকে সেখানে একটু বিরাট জায়গা দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা মাথা তুলে ওই জায়গায় আমাদের মিলিটারি কমপ্লেক্স করার প্ল্যান করছি। এইসব ব্যাপারে
ক্লিয়ার হওয়া উচিত এবং অত্যন্ত দ্রুত গতিতে ভারতের সাথে এই যে রামপালে তাদের উপস্থিতি, এটা তো একটা মনিটরিং স্টেশন হিসেবে তারা ব্যবহার করবে। আলটিমেটলি তাদের নেভাল মুভমেন্ট এই যে কলকাতা পোর্ট হয়ে আপনার মিজোরামে যাইতে ওই যে মায়ানমারের একটা পোর্ট আছে যেটা ইন্ডিয়া ডেভেলপ করেছে, ওইখানে তারা যাবে একদম বাংলাদেশের কোস্ট লাইন ঘেঁষে। আমাদের র্যাডার স্টেশন গুলা নাকি শোনা গেছে হাসিনার সময়, এমনকি এর সময় র্যাডার স্টেশন গুলো ওয়েস্ট বেঙ্গল থেকে কন্ট্রোল করা হতো, ইন্ডিয়ানসরা কন্ট্রোল করে আসতো। একটা চুক্তিও কিন্তু এখনো ব্যানিশ করা হয়নি। কাজেই দেয়ার ইজ আ লট টু বি ডান। আমাদের যেসব চুক্তিতে আমরা যাব, আমাদের এই ভুল ভাঙাতে হবে। যে এই যে আপনার এই প্রোগ্রামে আমি কথা বলছি, এর উদ্দেশ্য হচ্ছে যে আমিও যারা সচেতন, যারা বোঝে, যারা এই এত বছর ধরে তাদেরকে ফিড করা হয়েছে যে আপনি কোনো অ্যাগ্রেসিভ চুক্তি করবেন না, আমরা কোনো অ্যাগ্রেসিভ চুক্তি করব না। আমি যখন বলি পাকিস্তানের কাছ থেকে আমাদের মিসাইল ডিপ্লয় করতে হবে, অনেক সময় আমাকে বলে যে আপনি একটু খোলাখুলি এসব বলবেন না, এসব বললে বিপদে পড়বো। এই যে একটা ধরেন একটা মানে অযথা ভয়, ভারতের জুজুর ভয়, ভারত আমাদের কিচ্ছু করতে হবে। স্যার এই জায়গাটা আমি আমরা বলি যে আগের রেজিম থেকে আমাদের মাথার মধ্যে স্যার এক ধরনের ভীতি ভারত সম্পর্কে, বা ভারত যে আমাদের উপরে বিশাল একটা শক্তি, এটা ঢোকানো হয়েছে। বাট স্যার ভেরি আনফর্চুনেটলি আমাদের সেনাবাহিনী বা আমাদের বিমান বাহিনী নিয়ে তাদের বীরত্ব বা তাদের সাহসিকতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই, আপনার মনেও নাই, এবং বাংলাদেশের মানুষের মনেও নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে বা আশঙ্কার জায়গাটা হচ্ছে পার্শ্ববর্তী দেশের অনুগত যেসব চরেরা হাসিনার আমলে ঢুকেছিল, তারা কিন্তু এখনো অনেক জায়গায় বহাল তবিয়তে আছে। তারাই কিন্তু একটা ভালো উদ্যোগকে ফয়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। তারাই বাংলাদেশের নিরাপত্তার মানে কি বলবো ঝুঁকির জন্য যথেষ্ট। সেই জায়গাটা অর্থাৎ সরকারের তো মাত্র ৩ মাসের কাছাকাছি বয়স, নতুন তারেক রহমানের নেতৃত্বে যে সরকার। তো এই সরকারের আন্তরিকতা বা স্ট্রেংথ আমরা বুঝতে পারবো যদি এই তিস্তা চুক্তি বা লালমনিরহাটের এয়ারপোর্ট বা ধরেন যে মিলিটারি বেসটা ফেনী ওইখানে করার যে প্ল্যানটা চলছিল, এগুলো যদি কন্টিনিউ থাকে, আমরা বুঝতে পারবো যে সরকার সঠিকভাবে সাহসিকতার সঙ্গে ওটা মোকাবেলার চেষ্টা করছে। কিন্তু শত্রুপক্ষের ধরেন ভারতকে আমি শত্রু বলতে চাই না, আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের সম অধিকার বা সমমর্যাদার যেই সম্পর্ক, সেটি নিশ্চিত করার জন্য আপনি বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আর্মি, সশস্ত্র বাহিনীর ভেতর থেকে সেই ফেউগুলো আপনি দাঁড়াবেন কিভাবে, বা সেই জায়গায় আমরা আমাদের দাঁড়াবার, কনক আপনাকে আমি আশ্বস্ত করছি, আমার মনে হয় আপনি একটু সিনিক্যাল, নেগেটিভ থিঙ্কিং এ বেশি আশ্বস্ত হচ্ছে। আমি অবশ্য আগে এরকম আপনার মতো আমিও ভাবতাম, কিন্তু আমার মনে হয় এখন আমি আশাবাদী এই জন্য যে আপনি যেমন লালমনিরহাটের ব্যাপার নিয়ে ক্রিটিক্যাল, লালমনিরহাট কিন্তু সত্যি ডেভেলপড হচ্ছে। লালমনিরহাটের এয়ার ফোর্সের বিশাল বিনিয়োগ সামনে রয়েছে, এবং আমি খুব একটা অবাক হব না চীন একটা বড় হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেবে। এসব ব্যাপারে আমাদের স্ট্রিক্ট গোপনীয়তা বজায় রাখতে হয়, কেননা ভারতীয়রা। আর আপনি যেটা বলছেন যে লালমনিরহাট তো হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বলিক হাব। এটা কোনো দিনই এভাবে অবহেলায় পড়ে থাকার প্রশ্নই ওঠে না। বগুড়া, সৈয়দপুর, ঠাকুরগাঁও এগুলোও তো ডেভেলপ করা হচ্ছে, এবং আমাদের এখন এই ডেভেলপমেন্ট প্রসেসে যদি চীনের সাথে যে প্রক্রিয়াটা এখন অনেক বাধার পরে সামনে চলে আসলে, একবার চীনের যদি কনফিডেন্স লেভেল হাই হয়, দেন মানি শুড নট বি এনি প্রবলেম। আমাদের ডোকলামে চীনের যে ক্যাপাবিলিটি তারা ডেভেলপ করতে, আপনি জানেন ডোকলাম একেবারে ঠিক সবচেয়ে কাছে চাইনিজ টেরিটরি বাংলাদেশের বর্ডার থেকে হার্ডলি 130 মাইল, এবং ডোকলামে ভারতীয় সেনাবাহিনীর সাথে চীনের কনফ্রন্টেশন হয়েছে এবং ভারত খুব সেন্সিটিভ। নেপাল কোথায় এগিয়ে গিয়েছে চীনের সাথে রেলওয়ে কানেকশন করতে, ভুটান আলাদাভাবে চীনের সাথে কথা বলে। ভারত যতই দাবি করুক, বাংলাদেশ তো এই যে ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ নেভাল এক্সারসাইজ অনেক দেশ গেছে, শ্রীলঙ্কাও গেছে, বাংলাদেশ যায়নি। বাংলাদেশ না যাওয়াটাই আমি মনে করি ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন যে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক হবে, সেখানে যে নিরাপত্তা প্রশ্নে আমরা যে একে অপরের শত্রু, মিত্র হওয়া সম্ভবই না,
কেননা ভারতের টেরিটোরিয়াল অ্যাম্বিশনস রয়েছে। নর্থ ইস্টকে তারা নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের উপরে তাদের একটা সামরিক প্রভাব রাখা তারা মনে করে অনিবার্য। এই ধারণা যেটা হাসিনা গিফট করেছে ভারতকে, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হলে অবশ্যই আমাদের লালমনিরহাট ডেভেলপ করতে হবে। আমাদের দেশে আপনি বলছেন যে এই ভারতীয়পন্থী লোকেরা আমলাতন্ত্রে রয়েছে সব আপনি নিশ্চয়ই এটা অবগত রয়েছেন, কয়েকদিন আগে 12 জন সিনিয়র আমলা অফ হাই কোয়ালিটি তারা পাকিস্তানে গিয়েছে। লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে তারা 3 সপ্তাহ কাটাবে এবং বাংলাদেশের সাথে এই যে আঞ্চলিক সহযোগিতা, জিওপলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক সম্পর্কগুলো, এখানে সিভিল প্রশাসনের যারা এখন ডিসিশন মেকিং লেভেলে চলে যাবে তারা ক্রমশ যে এই পাকিস্তানের সাথে একটা ইয়ে হবে, যোগাযোগ হবে। এখন পাকিস্তানের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন, এই বন্ধন টন্ধন, তারা আমাদের 71-এর সব শত্রু ছিল, সবই সত্যি, কিন্তু তারপরেও ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের আজকের যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে এই যে পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে আমরা সম্পর্কের দূরত্ব অনেকাংশেই অনেকখানি কমিয়ে ফেলতে পারি। আপনি দেখেন পাকিস্তান কতখানি গুরুত্বপূর্ণ। এই যে ভারত একজন ওয়েস্টার্ন জার্নালিস্ট পয়েন্ট আউট করছে যে যেখানে পাকিস্তান টেররিস্ট স্টেটের ইমেজ থেকে বের হয়ে এসে আজকে তারা আন্তর্জাতিক কূটনীতির শীর্ষ পর্যায়ে নেগোশিয়েট করছে, এবং শুধুমাত্র তাই না, ক্ষেত্র বিশেষে ইরানের পক্ষ নিয়ে আমেরিকার সাথে আর্গিউ করছে। এই ধরনের যখন পাকিস্তান কূটনৈতিক দক্ষতা এবং তার সামরিক সামর্থ্য প্রমাণ করে, সেখানে ভারত কি করছে? ভারতের একমাত্র অবসেশন হচ্ছে বাংলাদেশকে কিভাবে করদরাজ্য করবে। 80% অফ ইন্ডিয়ান মিডিয়া খালি সারাক্ষণ বাংলাদেশ এইটা করে এইটা করে। আপনি জঘন্য এদের দৃষ্টিভঙ্গি, এটা যে কতখানি ওদের সেলফ ডিস্ট্রাকটিভ, এটা কখনো পারবে না। তো আমাদের দেশের লোকেরা যারা বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে ভারতের, তারা পারে নাই। গত 1 বছর ছিল শ্রেষ্ঠ সময় তাদের, এবং এই যে যারা আওয়ামী লীগের নেতারা কিভাবে কথা বলতো যে এই তো ফিরে আসছি, বীরের বেশে ফিরে আসবে, শুভেন্দু যেই কথা বলে, এই যে কত বড় একটা গর্ধব। আমার মনে হয় সে নিশ্চয়ই তার অতীত বাস্তবতায় ফিরে যেয়ে একটা হেলদি চিন্তাধারায় আসবে, কারণ একটা সময় ছিল সে কিন্তু মমতা ব্যানার্জির রাইট হ্যান্ড ছিল। শুভেন্দু মমতাকে অত্যন্ত লয়ালি, ঠিক যেমন ওই যে আমরা বলি যে শয়তান কেন শয়তান হয়েছে, শুভেন্দু যখন দেখলো যে তাকে বাদ দিয়ে মমতা তার এই ভাতিজা, এই 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 ছোকরা, যে তার নাম যেন কি, মুখোপাধ্যায়, মুখার্জি, তার ভাগ্নে অভিজিৎ কি যেন নাম, ভুলে গেছি। হ্যাঁ, অভিজিৎ ব্যানার্জি। আজকে আপনি যদি দেখেন অভিজিৎ ব্যানার্জি যে কি অস্বাভাবিক মাত্রায় মমতার ব্যাকিং পেয়েছে, তার বাড়ি 13 জন চেয়ার গুনে দেখালো, 13টা পুলিশ অফিসার থাকে, ভিতর থেকে ক্রেন দিয়ে বিরাট সরঞ্জাম বার করছে আজকে ভারতীয় পুলিশ, যে এইসব সরঞ্জাম রাখা হয়েছে ভিতর থেকে সিকিউরিটি মনিটরিং করতে। সে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য বন্ধ করে রাখা হতো, কোনো ট্রাফিক মুভমেন্ট থাকবে না। এগুলো কিন্তু আগে কেউ মুখ খুলে নাই। মমতার যে ডিজেনারেশন এত মাত্রায় হতে পারে, এবং এই শুভেন্দু না আমি বলি ওই যে তার যে ভাগ্নে, সে আজকে তৃণমূলের সিনিয়র লিডাররা, তারা রবীন্দ্র ঘোষ, তারপর মালদার মনিরুল ইসলাম, আরো বেশ কয়েকজন, তারা সবাই মুখ খুলেছে, বলে যে মমতার পতনের একমাত্র কারণ হচ্ছে এই তার ভাগ্নে, তার সে প্রভুভৃত্য সম্পর্ক গড়ে তুলেছিল তৃণমূলের সিনিয়র লিডার থেকে, সবাইকে বাদ দিয়ে সবাইকে অপদস্থ করে ওই তার জেনারেশনের ছেলে। মমতা কিভাবে এগুলো অ্যালাউ করলো? মমতার উচিত ছিল প্রথমেই শুভেন্দুকে সামনে এনে রাইট হ্যান্ড হিসাবে যদি রাখতো, আজকে কিন্তু ভারতে এই বিজেপির এই উত্থান এভাবে হয়তো নাও হতে পারতো, এবং এটাই বলা হয়। স্যার আমি একটু অ্যাড করতে চাইছি স্যার, মানে মমতার সাথে স্যার আমাদের হাসিনার কিছু কিছু জায়গায় অনেক মিল আছে। এই জাতীয় অনেক তথ্য আমি এখন পাচ্ছি, যেটি আপনি তার ভাস্তের ব্যাপারে বললেন, সে একরকমের মানে চাষের রাজত্ব কায়েম করছিল। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আমি আসলে স্যার নেগেটিভলি ভাবছি না, আমি নেগেটিভ বিষয়গুলোকে সামনে আনছি একটা পজিটিভ আউটকামের জন্য।
কারণ এই বুঝতে বিষয়গুলো পারছি। আমাদের দেশে আছে। এবং স্যার ধরেন ভারতের রাজনীতির যে জায়গাটা, শুভেন্দুদের যে বক্তব্য বা হাসিনার, স্যার আপনি কি মনে করেন যে স্যার হাসিনার মিনিমাম কোনো পসিবিলিটি যদি থাকতো ক্ষমতায় থাকার, সে পালাই যেত এভাবে? তো শুভেন্দু যে কথা বলছে হাসিনার পক্ষ নিয়ে, সে বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে, হাসিনার কারণেই হয়ে গেছে। মানে 47-এ যে পার্সেন্টেজ ছিল, 2024-এ এসে সে পার্সেন্টেজ তার 3 গুণ মাত্রায় বেড়ে গেছে। মানে ভারতের সাথে, ভারতের আচরণে, হাসিনার আচরণে। তো সেই জায়গাটা এখন শুভেন্দু যদি বলে হাসিনাকে ফেরত পাঠানো হবে, সেলিউট দিয়ে নিতে হবে, আরে হাসিনা কোন প্রেক্ষিতে পালাই গেছে? তোমরা, এরা আসলে রাজনীতি করে নাকি মানে কিছু নেশা টেশা ভাঙ করে, এটাই মুশকিল। এবং স্যার মানে আমাদের যে আশঙ্কার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা কাজ করতে চাই যেন সরকারের নজরে আসে, নীতি নির্ধারকদের নজরে আসে, যেন তারা আগাম প্রস্তুতি নিতে পারেন। তো এখন ধরেন স্যার, বর্তমান সরকারের তো প্রায় ৩ মাস হতে চলল। আপনি কিভাবে দেখছেন এই সরকারের যে কার্যক্রম বা এই সরকারের যে ম্যাচুরিটি? আপনি জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আপনার কাজের অভিজ্ঞতা আছে এবং আপনি রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তো সবকিছু মিলিয়ে এই ৩ মাসের এই সরকারকে আপনি কিভাবে দেখছেন? অ্যা তারেক রহমান প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বা উনি ভালো কিছু করতে চাচ্ছেন, এটা স্পষ্ট। একটা ভিন্ন ধারা আনতে চাচ্ছেন, এটা স্পষ্ট। কিন্তু তার যারা আ নিয়োগপ্রাপ্ত হয়েছেন মন্ত্রিসভায়, তার যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের কার্যক্রমকে আপনি কিভাবে দেখেন? তারেক রহমান যেটা ভাবছেন, তারা কি সেটি বাস্তবায়ন করতে সক্ষম? না, আমি এবং আমার মতো আরো অনেকেই একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা এই আউটকাম ভাবিনি, এবং যেটা রিউমার এবং অনেকাংশেই হয়তো সত্যতা রয়েছে সেটা হচ্ছে ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা প্রথমে ঠিক মতো ভোট হয়েছে কিন্তু পরের দিকে কাউন্টিং এর সময় একটা স্টেজে যে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ইনএভিটেবলি আগামী দিনে সামনে চলে আসবে। যেভাবে যেভাবে এই সংসদকে চালানো হয়েছে এই গভর্নমেন্টের দ্বারা, সেটা অত্যন্ত লজ্জাজনক। এবং এইটা হাসিনার সংসদ যেভাবে চলেছে, আমার কাছে মনে হয়েছে তাই। তারেক রহমানের জন্য এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে এটা নিশ্চিতভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে ভারত তার রক্ষাকর্তা হতে পারে না, ভারত কখনো তার বন্ধু হতে পারে না। তার মা যেমন এটা খুব ভালো করে বুঝেছিল যে এই ভারত আর পাকিস্তানের ভিতর পাকিস্তানের ইন্টেলিজেন্সের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। তারেকের এটা বুঝতে হবে, তারেক রহমানকে আইএসআই মাস্ট প্লে ইম্পর্টেন্ট রোল। কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে এয়ারফোর্সের ভেতরে ভারতীয় অনুচররা ঢুকে, এই ঢুকে তারেককে নাকি হত্যা করার মতো একটা ষড়যন্ত্র, এবং এটা আইএসআই কিন্তু ডিটেক্ট করেছে। এটা ভুলে গেলে চলবে না যে পাকিস্তানের আইএসআই নিয়ে এখানে এই ভারতপন্থীদের নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব, এমন আজে বাজে সব, অথচ এই ইন্টেলিজেন্স এজেন্সিটা ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকা আইএসআই কে সম্পূর্ণভাবে বিশ্বাস করে তার এই সামরিক নিরাপত্তার ইন্টেলিজেন্স এনে দিতে। আমি মনে করি তারেক রহমানের উচিত হবে এই যে নীতি এখন পারসিউ করছে, কোনোভাবেই এই ভারতপন্থী এবং ভারতের একটা পাচাটা কুকুর, আমি শব্দটা আমি ইউজ করতে চাই না, এখানে যদি থেকে থাকে, এদেরকে আস্থায় নেয়া, বিশ্বাস করা, এটা তার জন্য আত্মঘাতী হবে। এবং এখন পর্যন্ত আমি দেখিনি যে সংসদে এমন ভাবে কোনো আচরণ। আমার কাছে যেটা মনে হয়, যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে জামাতের সাথে এখনো ছাত্র নেতৃত্বের একটা অত্যন্ত মেধাবী অংশ তারা কিন্তু রয়েছে। এই যে এই জামাতের যে চিফ হুইপ নাহিদ, তার বক্তৃতা শুনেছেন, অসাধারণ। এবং ওই ভণ্ডগুলো বিএনপিতে যে ঢুকেছে কতগুলা, এগুলা সব আপনি এদের নাম করবো না, আমার মনে হয় সবাই জানে যে বিএনপির ভিতরে ভণ্ডামি করা, সংসদে যে এই যে ক্লাউনের মতো কথা বলা, আরেকজন নিজেকে বিরাট এক উকিল হিসাবে নিজেকে জাহির করা, নিজেই নিজেকে মনে করে যে তার মতো জ্ঞানী আর নাই, অথচ কোথাও ইয়ে নেই। এই ধরনের বস্তুদেরকে যত তাড়াতাড়ি তারেক রহমান ডিসকার্ড করে এবং বিএনপির সংস্থা থেকে বের করে, এবং বিএনপিকে ফেরত আনতে হবে যারা অনুগত ছিল, যেমন এই যে ধরেন আসাদুজ্জামান রিপন, তারপর আরো অনেকে রয়েছে লয়াল, যারা অনেক ইয়ে করেছে,
তাদেরকে নিয়ে তারেক রহমান আবার বিএনপি কে অর্গানাইজ যদি না করে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি দিন এই সরকার টিকে থাকবে। না আমার এবং মনে ধরেন হয় তখন আবার এবং স্যার ধরেন আমরা যেটা দেখছি যে আমরা তো ধরেন আহ, সংসদে আমাদের জুলাই সনদের ব্যাপারে জুলাইয়ের ব্যাপারে তারেক রহমান সাহেব কিন্তু বেশ কয়েকবার বলেছেন যে জুলাই সনদ যেটাতে আমরা স্বাক্ষর করেছি আমরা এর দাড়ি কমা সেমিকোলন সহ অক্ষরে অক্ষরে আমরা পালন করব, তাই না? তো এই কথাটা ধরেন মানে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এরকম একটা প্রতিশ্রুতি বা ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ কতিপয় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ওই জুলাই বিপ্লব এবং জুলাই সনদের সঙ্গে লাইন। তো সেই জায়গাটা আমি আপনাকে একটু দেখাই। আহ মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা এবং এই যে কথাটা আমরা যেটা যে সালাউদ্দিন সাহেব যেটা বললেন, আপনি কি মনে করেন যে এটা রাজনৈতিক কোনো কথা হলো? বিএনপিকে রাজনৈতিক ভাবে সাধারণ মানুষ বা অন্যান্য দল আর বিশ্বাস করবে? এবং আপনি এটা যদি দেখেন বাংলাদেশের মহাসচিব সহ সবাই এটাকে স্বাগত জানাচ্ছে হাততালি দিয়ে, টেবিল চাপড়ে। তো এটাই হচ্ছে, এরা কি ব্লাইন্ডলি না বুঝে এ ধরনের ইয়ে করছে। আমার মনে হয় বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এটা শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকতা, শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকতা। এই লোককে শুধু বহিষ্কারই করা উচিত না, হি শুড বি ট্রাইড, সামারিলি ট্রাইড ইন এবং এটা এটা সুস্পষ্ট করে দেওয়া উচিত যে বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় এই জুলাই বিপ্লবের যে গুরুত্ব কতখানি সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এটা সারা জাতি একেবারে স্টান্ড হয়ে গিয়েছে। এটা তো বিএনপির পুরা পলিটিক্সকেই ধ্বংস করে দিচ্ছে। এবং না স্যার, এইখানে যদি প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে একেবারে হালকা করে দিচ্ছে। প্রধানমন্ত্রী যা বলছেন একেবারে বিপরীত অবস্থা। Exactly, এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। এবং আমার মনে হয় না যে এটা কিভাবে একটা স্বাভাবিক মানুষ এইভাবে, এটা তো নিজেই নিজেকে আত্মহত্যা করার মতোই। এবং আমার মনে হয় না যে বিএনপি খুব একটা ভালো হবে। এক একটা দিন এক একটা প্রহর কিন্তু বিএনপির ক্ষতি আরো বাড়ছে। কেননা এই ধরনের অবস্থান নেওয়া মানে হচ্ছে বিএনপির রাজনীতিকে একেবারে কুড়ল দিয়ে মারা। এর ফলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে ওই আওয়ামী লীগ এবং ভারত। এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন শুভেন্দু অধিকারী আবার যদি চিফ মিনিস্টার হয়, আজকে রাতে 12টার মধ্যে শোনা যাচ্ছে যে মমতা মুখার্জিকে নাকি বরখাস্ত করা হবে, কারণ সে রিজাইন করবে না। সে মনে করে যে সে এখনো প্রাইম মিনিস্টার হিসেবে রয়েছে এবং শনিবার পর্যন্ত এই যে ওথ টেকিং হবে এই সময়টুকুটা কিভাবে হবে। শোনা যাচ্ছে যে গভর্নর্স রুল ইয়ে করা হবে, অ্যাডপ্ট করা হবে। এবং এইখানে ইন্ডিয়াতে এই আবার কি নাটকীয় কিছু পরিবর্তন হয় কিনা সেটা আমরা বলতে পারি না। তবে ডেফিনেটলি বাংলাদেশের জন্য এখন এই যে একটা ক্রিটিক্যাল সময় আমরা অতিবাহিত করছি, এই ক্রিটিক্যাল সময়টা আমার মনে হয় যে ওই যে জুলাই বিপ্লব যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের পার্লামেন্ট, এটা দিয়ে কি হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। একটা নিষ্পত্তি হতে হবে এবং সেই নিষ্পত্তিটা আমি আশা করব যেন সেখানে কোনো ব্লাডশেড না হয় এবং শান্তিপূর্ণভাবে একটা মানুষ বুঝতে পারে তার আনুগত্যের সীমাবদ্ধতা এবং নিজেকে সরিয়ে নেয়। আমি নাম বলবো না, তবে এই রিয়েলাইজেশন যদি না হয় তাহলে কিন্তু একটা মানে সেই পুরনো ডিক্টেটোরিয়াল অ্যান্টি জুলাই মুভমেন্ট যদি সামনে চলে যায়। কারণ এমন এমন বিষয় রয়েছে, জুডিশিয়ারির ফ্রিডম, ফুল ফ্রিডম, এখানে তো কোনো কম্প্রোমাইজ হতে পারে না। তারপর প্রধানমন্ত্রীর যে টেনিয়র থাকবে 2 টার্মের বেশি থাকবে না, প্রধানমন্ত্রী আর পার্টি চিফ একই ব্যক্তি হতে পারবে না। এগুলো তো অত্যন্ত শক্তিশালী। এবং যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেখানেই তো তারা বলবে যে আমাদের চোখে আমরা লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করছি। এইভাবে যদি ইন্টারপ্রিটেশনের প্রবলেম হবে, কার চোখে কোনটা যে আমরা পূর্ণাঙ্গভাবে ফলো করব, সেটা যদি ক্ল্যারিফাইড না হয় এবং ওই নোট অফ ডিসেন্ট গুলোকে
থ্রু ইউ গেট রিড অফ দেম, এবং এটা কিভাবে সম্ভব হবে আমি এখনো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, জি কিন্তু স্যার। এটা একটা বড় রকমের স্টেলমেট। এবং তা তো অবশ্যই, এবং ধরেন স্যার গণভোটকে আপনি যদি অস্বীকার করেন, পাবলিক রেফারেন্ডামকে যদি আপনি অস্বীকার করেন, বা এটাকে যদি বাতিল করতে চান, বা এটা যদি না করেন, মানে অর্থাৎ মানে আমার কেন যেন মনে হচ্ছে এরা সবাই মানে লেজে গোবরে করে ফেলার একটা উদ্যোগ নিয়েছে চারিদিক থেকে। এবং আহ, এই সরকারের মূল কাজ হচ্ছে কিন্তু সংস্কার, মানে মানুষের যে চাহিদা বা যে দাবি, সংস্কারের জন্য কিন্তু এই সরকার মূলত মানে আমাদের একেবারে আমূল পরিবর্তনের উদ্যোগ, কিন্তু সেই জায়গাটায় সরকারকে আমার অনেক বেশি স্লো মনে হচ্ছে, অনেক বেশি স্লো ওয়েতে সরকার যাচ্ছে। তো আমরা আশা করি যে ভালো কিছু হবে। আমরা আশাই করতে পারি এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে এই জায়গাগুলো আমাদের চোখে লাগছে অসঙ্গতি, বা সাধারণ মানুষের যেই পালস গুলো আমরা টের পাচ্ছি, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পারি। বাকিটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে। হাসিনার সময়ও স্যার আমরা বিভিন্ন সময় তুলে ধরেছিলাম, হাসিনা এটাকে নেগেটিভলি নিয়েছে। এখন এই সরকার যদি নেগেটিভলি নেয়, দায় তাদের। আমরা আমাদের দেশের স্বার্থে আমাদের মতো করে বলে যাব। রাইট রং সিদ্ধান্ত নিবেন কিভাবে সেটা আপনাদের বিষয়। উই আর নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। সো আমরা আমাদের জায়গা থেকে বলে যাব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য, সময়ের জন্য। আপনার শেষ বক্তব্যটা একটু শুনতে চাই, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো। আমি আশা করি যে আমাদের যে বিরোধী দল রয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে ডক্টর শফিকুর রহমান, আমি তার প্রতি অত্যন্ত আস্থাশীল, শ্রদ্ধাশীল। আমি বলছি না যে সেই আগামীতে হয়তো নেতৃত্বে আসবে, সেটা আমি বলছি না। আমি আশা করব যে তারেক জিয়া যেন এক যোগ্য নেতৃত্ব দিতে পারে বাংলাদেশকে। আমি আশা করব, তার মনের ভিতরে কি আছে বলতে পারি না, বলা সম্ভবও না, তবে এইটুকু বিশ্বাস রাখতে চাই যে যে সততার পথে সে আসবে। তার বাবা মায়ের স্মৃতিকে সে যেন কখনো খাটো করে না, এবং বাংলাদেশে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ভারতের প্রতি আগে বাধ্য হয়ে ব্ল্যাকমেইলড হয়ে তার মায়ের জীবন বাঁচানো, তারপর এই যে বিএনপি ভিতরে নানা রকমের চিন্তাধারা, সেগুলোর কারণে বাধ্য হয়ে তাকে হয়তো ভারতের সাথে একটা বিশেষ সম্পর্ক, কিন্তু এখন আর তার ভারতের প্রতি আনুগত্য দেখাবার কোনো প্রয়োজন নাই। এখন যেটা দরকার আমাদেরকে, যে সে পুরোপুরি পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় ভারতে এখানে রয়ের যে ডমিনেশন, এমনকি আমাদের ইন্টেলিজেন্স বডিজ গুলো, সেগুলো যেন পূর্ণাঙ্গভাবে উৎখাত করা হয়। জি স্যার, একজন আমার নিরাপত্তা বিশারদ হিসাবে সেটাই ইম্পর্টেন্ট। এই জায়গাটা স্যার আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে ধরেন ভারত, অনেকে তো বলছিলেন যে তিনি ভারতের সঙ্গে বিশেষ কোনো চুক্তিতে গেছেন বা ভারতের সঙ্গে বিশেষ কোনো কিছুতে গেছেন, কিন্তু ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে অধ্যাদেশ, সেটাকে আইনে পরিণত করার মাধ্যমে তিনি কিন্তু প্রথম হিট ব্যাকটা করছেন ইন্ডিয়াকে। ইন্ডিয়ান যে প্রথম যে দাবিটা ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধের অধ্যাদেশটাকে তিনি আইনে পরিণত করেছেন। তো এটা কিন্তু ভালো একটা হিট ব্যাক, এবং মনে হচ্ছে যেন যেগুলো বলা হচ্ছে সেগুলো খুব বাস্তব ভিত্তি নেই। তো স্যার আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করি, নিশ্চয়ই নিকট সময়ে আমরা আবারও আলোচনা করব, আবারও বিশ্লেষণ করার চেষ্টা করবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।